আজকের এই নবাগত সদস্য সম্মেলনে যার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার অপেক্ষায় অপেক্ষামান আজকের এই সদস্য সম্মেলনের মহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, লাখো কোটি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার, বিশ্ব মুসলিম উম্মার রাজনৈতিক বিপ্লবী সিপাহসালার, কৃষক শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষের হৃদয়ের স্পন্দন, বরিশালবাসীর অতি আপনজন শাইখুল হাদিস আল্লামা আলাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই বক্তব্য নিয়ে আসছেন আলাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ইসলামী শ্রমিক আন্দোলন চরমোনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হজরত পীর সাহেব হুজুর চরমোনাই দামাত বরকাতুহুল আলিয়া, যেহেতু তিনি আসলে অটোমেটিক প্রধান অতিথি সে হয়ে যান, তিনি ছিলেন না বিধায়ী আমাদের নাম দেওয়া হয়েছিল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো একটা মহৎ কাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যেহেতু দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য শুনছেন, ধৈর্য হারা হয়ে গেছেন, আর বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি শুধু দুই একটা কথা বলব। নিজের ভালো পাগলেও বুঝে, ঠিক না ভাই? নিজের ভালো পাগলেও বুঝে। যেহেতু নিজের ভালো পাগলেও বুঝে, যদি আমি নিজের ভালো নাই বুঝি তাই পাগলের চেয়েও খারাপ। এর চেয়ে কোনো খারাপ মানুষ হতে পারে না। তার মানে কি, আমি যেই কাজটা করব সেই কাজটার মধ্যে অবশ্যই কোনো রেজাল্ট থাকতে হবে, কোনো ফায়দা থাকতে হবে। ফায়দাবিহীন কোনো কাজ বিবেকবান মানুষ করতে পারে না। ধরে নেন, আমরা যারা রাজনীতি করি, রাজনীতি করার মূল উদ্দেশ্যটা কি? জনগণকে সেবা করা, জনগণের খেদমত করা, দেশের উন্নয়ন করা, দেশকে হেফাজত করা। এর জন্য দেখবেন প্রত্যেকটা প্রার্থী, চাই সে মেম্বার হোক, এমপি হোক, সবার বক্তব্যের মধ্যে থাকে জনগণের সেবা করার সুযোগ দিন। তার রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ, দেশের কল্যাণ। যদি এইটাই মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে প্রশ্ন করতে চাই, যারা স্বাধীনতা উত্তর আজ পর্যন্ত বিভিন্ন দল করছেন, তাকে দেশ এবং জাতির কল্যাণ করতে পারছেন? যদি এই প্রশ্নটা বুঝতে পারেন এবং এর জবাব যদি আপনি জানেন, তাহলে আপনি সুন্দর এক পথ বেছে নিতে পারবেন। আর এই প্রশ্ন এবং উত্তর যদি না জানেন, তাহলে আপনি কোনোদিনও সুন্দর পথ নির্বাচন করতে পারবেন না। দেখেন, এই দেশটা স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। সাম্য, সমান, আমি বাংলাদেশের নাগরিক, সে হিসাবে যত নাগরিক আছে তারও যে অধিকার
আমি নাগরিক হিসাবে একই অধিকার। এখানে কে প্রেসিডেন্ট, কে প্রাইম মিনিস্টার, কে মন্ত্রী, কে এমপি, কে চেয়ারম্যান, কে বা মেম্বার, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে পুরুষ, কে মহিলা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, দেখার বিষয় নয়। বাংলাদেশের নাগরিক হিসাবে আমি সমান। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আজকে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের মধ্যে কি সাম্যতা আছে? বরং যে আওয়ামী লীগ করে ক্ষমতাসীন, তার তো সব জায়গায় মর্যাদা আছে, কিন্তু আমি দল করি না, আমার কোনো মর্যাদা নেই। বিএনপির সময় যে বিএনপি করছে তার প্রায়োরিটি ছিল, কিন্তু যখন যে বিএনপি করে নাই তার প্রায়োরিটি নাই। আমি ধনী, আমার তো গুরুত্ব আছে, আমি ধনী না, আমার কোনো গুরুত্ব নাই। আমি অফিসার, আমার সব জায়গায় ছাড় আছে, কিন্তু আমি অফিসার না, আমার কোনো জায়গায় সুযোগ নাই। তাই যে সাম্যতার স্লোগানে দেশটা স্বাধীন হয়েছিল, আজ পর্যন্ত সেই সাম্যতা রক্ষা করতে পারিনি। মানবিক মর্যাদা আপনারা কি দেখেছেন? আজকে যারা গরিব শ্রেণী, শ্রমিক শ্রেণী, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, মনে হয় যেন তাদের সাথে ব্যবহার করা হয় পশুর চেয়েও খারাপ। এই কি মানবিক মর্যাদা? আজকে আমরা কি দেখেছি? ভারতের গোলামি করতে গিয়ে ওই কাঁটা তারের বেড়ার মধ্যে ফেলানিকে ফেলে দেওয়া হয়েছে, বাদুরের মতো ঝুলতে দেখেছি, কিন্তু বাংলাদেশ সরকার প্রতিবাদ করতে দেখি নেই। অথচ নেপালের একজন মানুষকে ভারত হত্যা করার কারণে গোটা ভারতকে নেপালের কাছে মাপ চাইতে হয়েছে, ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। গোটা নেপাল ভারতের সাথে সম্পর্ক ছেদ করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। অথচ আমরা কি দেখেছি? আমাদের বাংলাদেশ সীমান্তে প্রতিদিন কুকুরের মতো আমাদের বাংলাদেশের নাগরিককে ভারত গুলি দিয়ে হত্যা করছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। আপনারা দেখেছেন কয়েকদিন আগেও আমাদের বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে, গুলি দেওয়া হয়েছে, তাদের লাশের মধ্যে পচন ধরেছে, কিন্তু ক্ষমতাসীনরা ক্ষমতা রক্ষা করার জন্য তার প্রতিবাদ করতে পারেনি। আমরা বলবো ওই ক্ষমতাসীনদের প্রতিবাদ করবে না, বরং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমাদের নাগরিক অধিকার মর্যাদাকে ফিরিয়ে আনতে হবে। আজকে কি দেখেছি? ইনসাফ ভিত্তিক বিচার, ন্যায় বিচার বলতে কিছু নেই। হ্যাঁ, যার সাথে কোর্টের সম্পর্ক আছে সে তো জামিন পায়, কিন্তু আমার সাথে সম্পর্ক নাই, আমি ধুকে ধুকে জেলখানায় মরতে হবে, আমার কোনো জামিন নেই। যার সাথে সম্পর্ক আছে, খুনের কেসের আসামি ঘুরতেছে, অথচ নির্বিচারে হাজারো আসামিরা আজকে জেলখানায় ধুকে ধুকে মরতেছে। হাজারো আসামিরা জেলখানায় নিরাপদ, কোনো অপরাধ নাই। আমরা যখন জেলে গিয়েছিলাম দেখেছি হাজারো আসামি যাদের কিচ্ছা লাভার মতো কেউ নেই, কিন্তু একেবারে সম্পূর্ণ দোষমুক্ত, কোনো দোষে দোষী না, ব্যাস তারা আজকে জেলে ধুকে ধুকে মরছে। আর হাজারো ফাঁসির আসামি তারা আজকে বাহিরে ঘুরছে। কোথায় ইনসাফ বিচার? আমরা কি দেখেছি? আজকে শ্রমিক, তাদের শ্রমিকের অধিকার নেই, ন্যায্য অধিকার পাচ্ছে না। আদম যে মিল, এশিয়ার মধ্যে বড় এক মিল ছিল, বন্ধ হয়ে গেছে। কিষাণ ঝুট মিল, বাংলাদেশের বিশাল এক মিল ছিল, বন্ধ হয়ে গেছে। আজকে সরকারের যতগুলো মিল সব বন্ধ হয়ে গেছে। নতুন মিল তো স্থাপন হয় নাই, বরং যা ছিল তা বন্ধ করছে। আজকে শ্রমিকরা ধুকে ধুকে মরছে, কিন্তু তাদেরকে কোনো কাজের ব্যবস্থা সরকার করতে পারেনি। এই সরকার নয়, বিগত যারা সরকার ছিল, এই স্বাধীন রাষ্ট্রের যারা সরকার ছিল, কেউ শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দিতে পারেনি। আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো, বাংলাদেশের নাগরিককে বলবো, হ্যাঁ আমার জনগণ ভাইয়েরা আমার, আপনি কেন দল করতেছেন? আজকে সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, এবং ইনসাফ ভিত্তিক কোনো বিচার নাই। তাহলে দুনিয়াতে যেই কারণে দল করছেন সেখানে ব্যর্থ হয়েছেন, সেখানেও ব্যর্থ হয়েছেন।
আর কবরে অবস্থা কি হবে? কবরের অবস্থা কি হবে আমাকে বলেন। আজকে আপনি দেখেছেন, ধরে নেন আজকে সরকার ফ্রান্সের সাথে সম্পর্ক সেট করতে বা বিরুদ্ধে বক্তব্য দিতে হয়তো রাষ্ট্রীয় বাধা থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, বিএনপি যখন সরকারে নেই, জাতীয় পার্টি সরকারে নেই, সে অংশীদারি, সে বিরোধী পার্টি, তাহলে বিএনপির ফ্রান্সের বিরুদ্ধে কথা বলতে আপত্তি কেন? নবী আলাইহিস সালামকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, সেখানে বিএনপির ব্যানারে স্লোগান দেবে না কেন? মিছিল হবে না কেন? বক্তব্য আসবে না কেন? কারণটা কোথায়? অথচ এদেশের প্রত্যেকটা বিএনপি, এদেশের প্রত্যেকটা অধিকাংশ বিএনপি, তারা বিএনপি কেন করে প্রশ্ন করবেন? তারা ইসলামী ভাবাপন্ন, ইসলামের মূল্যবোধের সরকার বিএনপি। বিএনপি হলো এক শাল বাকলওয়ালা গাছ। শাল বাকলওয়ালা গাছ বুঝেন? যে বিভিন্ন বাকলওয়ালা যদি একটা গাছ সৃষ্টি হয়, দেখবেন এক ডালে মিষ্টি ফল, এক ডালে লম্বা ফল, এক ডালে চুকা ফল। বিভিন্ন বাকলের গাছ তো, ফল এক ডিজাইনের নয়। তাই বিএনপি হলো বিভিন্ন দল থেকে আসা বাকলামাকড়া গাছ। এর জন্য কেউ নাস্তিক হয়, কেউ আস্তিক হয়, কেউ ভারতপন্থী হয়, কেউ আমেরিকানপন্থী হয়, কেউ চীনাপন্থী হয়, কেউ রাশিয়ানপন্থী হয়। কি কথা, সত্য না মিথ্যা? এই বিএনপির মাধ্যমে যারা দেশে সুশাসন কায়েম করতে চান, আমি ওই বন্ধুদেরকে বলবো, হে আমার বন্ধুরা, হে আমার দোস্ত, বিএনপি কি ক্ষমতায় ছিল না? কথা বলেন না কেন? তাহলে 96 আসতে পারে নাই কেন? আবার 2001 ছিল না? তা 6 আসতে পারে নাই কেন? তারা তো ছিল ক্ষমতায়। পত্রিকায় কি দেখেছি? এত এত লুটপাট, এত এত আত্মসাৎ, এত টাকা বিদেশে পাচার করা হয়েছে, এত বিচার বহিত কাজ করা হয়েছে। যারা ক্ষমতায় ছিল, ঠিক আওয়ামী লীগের ব্যাপারে আজকে যা দেখতেছি, এত হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি, জেলার ছাত্রলীগের সভাপতি, পত্রিকায় কি দেখেছি? 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। 2000 কোটি টাকা, 1-2 টাকা নয়, 2000 কোটি টাকা মাত্র ছাত্রলীগের জেলা সভাপতি বিদেশে পাচার করেছে। কি ভাবতেছেন? কি ভাবতেছেন? মাত্র 13 থেকে বা 12 বা 13 থেকে এই 2000 পর্যন্ত 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকারের আমলে। 1.5 লক্ষ কোটি টাকা। 1.5 লক্ষ কোটি টাকা বুঝেন? দেশের বাজেটের সমতুল্য টাকা, দেশের বাজেটের সমতুল্য টাকা বিদেশে পাচার করেছে। অথচ রেমিটেন্স আসে কোথার থেকে? এই শ্রমিকদের মাধ্যমে। এই শ্রমিকদের মাধ্যমে যারা বিদেশে ভ্রমণ করেছেন, সফর করেছেন, আপনি কি দেখেছেন? আমাদের দেশের হাজারো শ্রমিক সেই মরুভূমির মধ্যে, রৌদ্রের মধ্যে কাজ করে, ঘাম ছুটতে থাকে, পিঠ পুড়ে ছাই হয়ে যায়, তাদের বিবি বাল বাচ্চা রেখে বাংলাদেশে তারা বিদেশ থেকে বাংলাদেশের টাকা পাঠায়। আর আমাদের দেশের সরকারি লোকেরা, ক্ষমতাসীন লোকেরা আর আমাদের দেশের সেই টাকাগুলিকে লুট করে ডাকাতি করে বিদেশে পাঠিয়ে দেয়। আমাদের দেশের শ্রমিকরা বিদেশ থেকে আমাদের দেশে টাকা পাঠায়, আর আমাদের দেশের টাকাটা ডাকাতি করে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে। এর জন্য আমি আপনাদেরকে বলবো, বিগত দিনে যারা শাসক ছিল, আজও যারা শাসক আছে, তারা ডাকাতি, চুরি, গুন্ডামি থেকে দেশকে বাঁচাতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। আর ধর্ষণের কথা কি বলবো? এ তো দেখছেন, আর কত দেখবেন।
ইরফান সাহেব সেই ঢাকা এমপি হাজী সেলিম সাহেবের ছেলে মাস ঘুষি মেরে এসএসএফ এর দাঁত ছুটাইয়া দিছে, আর ওনার নিচের দাঁত এখন ছুটাইয়া ফেলাইতে আস। কথাটা বোঝাতে পারিনি? এই হলো অবস্থা। লুট পাট, ডাকাতি, গুন্ডামি, বদমাশি, ছিনতাই, রাহাজানি, অস্ত্রবাজি, নেশা, খুন খারাপি, ধর্ষণ, অবিচার, যাহা কিছু আছে সব কিছু বাংলাদেশে আছে। নাই এমন কোনো জিনিস নেই। সব কিছুর প্রোটেকশন এই বাংলাদেশের সরকারি ক্ষমতা নেতৃত্বে জনগণ করতে থাকে। কাজী এদের পরিবর্তন করার জন্য দরকার হলো এই শ্রমিকদের, জনগণের, যারা দেশটাকে পরিবর্তন করবে, দেশটাকে সুন্দর করবে, দেশটাকে সাজাবে একজন ভালো নেতা নেতৃত্বে, ভালো আদর্শের প্রেক্ষিতে। আমি মনে করি সেই আদর্শের ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা হলো পিসাব চরমনাই। ঠিক না ভাই? একজন চেয়ারম্যানের কি ক্ষমতা আছে বলেন তো? কি ক্ষমতা আছে একজন চেয়ারম্যানের? কিন্তু আমরা যতদিন চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান, গম চুরি করতে পারে চেয়ারম্যান, মানে চেয়ারম্যানরা যে গম চুরি করে, চাউল চুরি করে, আমার মনে হয় চরমনাই ইউনিয়নের সমস্ত যখন এটা ভুলেই গেছে। কি কথা বলেন না কেন? এটা ভুলে গেছে। এদের মনের মধ্যেই নাই যে চেয়ারম্যান চাউল গম চুরি করতে পারে। কারণটা কি? বলছে কেন? চরমনাই ইউনিয়নের কাউর গাছ কোন গুন্ডা দখল দিয়ে খেতে পারে, ভুলে গেছে মানুষ, মনেই নেই। গুন্ডামির কথা ভুলে গেছে, ডাকাতির কথা ভুলে গেছে, লুচ্চামির কথা অনেক থাকবে না তা না, থাকবে না তা না। যতদিন মানুষ থাকবে ততদিন খারাপই থাকবে, কিন্তু সংখ্যা কমে আসতে হবে, সংখ্যা কমে আসতে হবে। থাকবে না তা না। যেখানে মানুষ আছে সেখানে অপকর্ম আছে, থাকবে, কিন্তু দেখতে হবে তার সংখ্যা কমছে না বাড়ছে। আজকে চরমনাই ইউনিয়নে আমরা চেয়ারম্যান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মানুষের ইজ্জতকে হরণ করা হয়নি, কোনো গরিবের অপমান করা হয়নি, অপদস্থ করা হয় নাই কাউকে। কারণ কি? আমরা মানবিক মর্যাদা দেওয়ার শিখছি, যে মানবিক মর্যাদা সবাই আছে, সবাই মর্যাদাশীল। সে গরিব হোক, সে ঋষি হোক, সে কামার হোক, সে মাজদুর হোক, সে মানুষ, তাকে মর্যাদা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। অপমান করা যাবে না। ফট করে কাউকে মানে অপদস্থ করা, অপমান করা, এটা চরমনাই ইউনিয়নের থেকে মানুষ ভুইলা গেছে, এখন আর নাই চরমনাই ইউনিয়নে। যদি বাংলাদেশে এরকম ইসলামী ভাবে চলতে পারত, তাহলে সমস্ত মানুষগুলি কত মর্যাদাশীল হয়ে যেত, কত মর্যাদাশীল হয়ে যেত। কাজী আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো, আসুন আমরা সম্মিলিতভাবে আদর্শ ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটা সংগঠন করি। যে সংগঠন করলে কি হবে? দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। একজন জ্ঞানী বলছিল, তুমি যদি ব্যবসা করো, আতরের ব্যবসা করিও, কয়লার ব্যবসা করিও না। লাভটা কি? যদি লাভ না হয় ঘেরান ফাও পাবা। আর কয়লার ব্যবসা যদি করো, যদি লাভ না হয় তা ময়লা ফাও পাবা। কি কথা ঠিক না? সংগঠন করো, ইসলামী সংগঠন করো। যদি দুনিয়াতে কিছু নাও পাও, আখিরাতে পাবা। আর দুনিয়াতে পাও, সব কিছু পাইলা, কিন্তু ইসলামের বাহিরে যারা সংগঠন করবা, যদি দুনিয়াতে কিছু না পাও, তাহলে খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী সংগঠন অনুযায়ী জিন্দেগি চলার তৌফিক দান করুক। আর আগামী ইউপি নির্বাচন আসতেছে, আজকের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আজকের থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগে আমরা যেই ভোট পেয়েছি, তার চেয়ে অনেক গুণ বেশি ভোট দিয়ে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আপনারা সবাই আসছেন, ধন্যবাদ, অশেষ শুকরিয়া। ভবিষ্যতে আপনারা আসবেন ইনশাআল্লাহ। যতক্ষণ সময় এখানে কাটিয়েছেন আসলে নেকের মধ্যেই ছিলেন, গুনাহ কোনো সুযোগ ছিল না।